যোগীরাজের জয় হোক। সমস্ত দর্শককে সৌভাগ্য দর্পণের নতুন পর্বে অনেক অনেক স্বাগত। আপনাদের জন্য এই সৌভাগ্য দর্পণের এই দীর্ঘ পথ অতিক্রম করে এগিয়ে চলেছে এবং আমাদের জীবনে দেখবেন শুভ দিন, শুভ ক্ষণ এবং শুভ মুহূর্ত এগুলোকে যদি সঠিকভাবে জীবনে সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে ব্যবহার করে সেগুলো কিন্তু আমরা জীবনে শুভত্ব লাভ করতে পারি। অর্থাৎ জীবনে এই শুভ দিনগুলিতে যদি সঠিক ক্ষণ, সঠিক মুহূর্তকে আমরা আমাদের জীবনে ব্যবহার করে আমাদের জীবনকে আরো সুন্দর গুছিয়ে নিতে পারি এবং শুভত্ব লাভের দিকে আমরা আরো অগ্রসর হতে পারি। এবং এই শুভত্ব লাভের জন্য আপনারা জীবনে কিভাবে এগিয়ে যেতে পারেন, প্রতিটা পর্বই শুধুমাত্র আপনাদের জন্যই এবং আপনাদের হাত ধরেই কিন্তু দীর্ঘদিনের পথ কিন্তু হেঁটে চলেছে সৌভাগ্য দর্পণ। দেখুন, প্রতিটা মুহূর্তেই আমাদের বিভিন্ন ক্ষেত্রেই শুভ দিন, শুভ ক্ষণের গুরুত্ব আমাদের জীবনে কিন্তু রয়েছেই এবং থাকবেও। এবং দেখবেন যে প্রতিটি বছরের মতো প্রতি বছরই দেখবেন সৌভাগ্য দর্পণের মাধ্যমে আপনাদের কাছে ফলহারিণী নিয়ে বিশেষ পর্ব কিন্তু প্রতি বছরই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করা হয়। এবছরও ঠিক একই রকম ভাবে তার কোনো ব্যতিক্রম ঘটবে না। একই রকম ভাবে ফলহারিণীর যে বিশেষ পর্ব সেটা আপনাদের কাছে উপস্থাপন করা হবে। ঠিক ধরেছেন, আজকে পর্বটি হচ্ছে ঠিক ফলহারিণীর একটি বিশেষ পর্ব। দেখুন, শুভক্ষণ, শুভ মুহূর্ত এবং শুভ দিন এটা আমাদের জীবনে আছে, ছিল এবং থাকবে। এবং এই ফলহারিণী, এই যে মহানিশি, এই মহানিশিতে এমন একটা দিন যে দিনটিতে একটি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে কোনো আকাঙ্ক্ষা এবং মনোভীষ্ট ফললাভের দিন, এবং তার জন্য আমাদেরকে ভক্তি ভরে মায়ের কাছে নিজেকে অর্পণ করতে হবে। দেখুন, দীর্ঘদিন ধরে আমার যে চেম্বার প্র্যাকটিস লাইফ, তার মাধ্যমে যেটুকু যা অবজারভেশন করতে পেরেছি এবং শাস্ত্র পড়ে যেটুকু অর্জন করতে পেরেছি এবং গুরুদেবের সান্নিধ্যে এসে যেটুকু শিখতে পেরেছি এবং আমার দীর্ঘদিনের পথ চলার যে অবজারভেশন, সেটাই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরি। দেখুন, আমি জানি, বাকি আর কেউ কিছু জানে না, ব্রত এ কথা কোনোদিন বলে না। তার কারণ ব্রত যেটুকু শিখেছে, যেটুকু জানে, তা দিয়ে অন্তত টেবিল বাজিয়ে মানুষকে ডাকার প্রয়োজন হয় না। যদিও ব্রতকে নিয়ে অনেকের অনেক চাপ হয়ে যাচ্ছে, কিন্তু কি করা যাবে, যেটা সঠিক সেই পথে সৌভাগ্য দর্পণ সবসময় চলবে। এতে কখনোই ব্রতর কখনোই তার যোগ্যতা কমবে না, বরং বাড়বে, আর ভবিষ্যতেও আরো কমবে না, বরং আরো দীর্ঘমেয়াদী হবে এবং আরো বাড়বে। দেখুন, আজকের যে পর্ব আর কি বলবো, আজকের এই পর্ব মহানিশির যে ফলহারিণী, সে ফলহারিণী মহানিশিতে আমরা কি করলে আমাদের জীবনে আরো আমরা সুরক্ষিত এবং আমাদের জীবনকে আরো সুন্দরভাবে জীবনে গুছিয়ে এগিয়ে যেতে পারি। দেখুন, আমরা যে পূজা করি সেগুলো আমাদের কি সবটাই অভীষ্ট পূজা এবং মানস পূজা। অর্থাৎ আমাদের যা কিছু পূজায় তাই কিন্তু এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটে চতুর্বর্গ ফলের লাভের জন্যই। এবং এই চতুর্বর্গ ফল লাভের জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু দৌড়ে চলেছি এবং সেই দৌড়টা যাতে সঠিক পর্যায়ে সঠিক দিকে যায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা যাতে জীবনে একটা নির্দিষ্ট পর্যায়ে উন্নীত হতে পারি এবং তার সঙ্গে সঙ্গে নিজস্ব যে গতিধারা, সেই গতিধারাকে দীর্ঘমেয়াদী এবং তার সঙ্গে সঙ্গে যে জীবনের সফলতাকে একটা নির্দিষ্ট পর্যায়ে কিন্তু আমরা নিয়ে যেতে পারি। এবং তার জন্য একটা অবশ্যই প্ল্যানিং এর দরকার এবং এই প্ল্যানিংটা অবশ্যই হতে হবে আমাদের কর্মভিত্তিক। তার কারণ দেখুন, আমরা যে কর্ম করব সেই কর্মেরই তো তার আলটিমেট যে ফলটা, সেটাই তো আমাদের জীবনে প্রতিফলিত হবে। সেই কর্মের ফলটার জন্যই কিন্তু আমাদের এতটা দৌড়। কোনো কাঙ্ক্ষিত ফল লাভের জন্য শুধুমাত্র আমরা যে দৌড়ে চলেছি তা নয়, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলের সঙ্গে সঙ্গে মনোভীষ্ট এবং দূরবর্তী যে লক্ষ্য, সেই লক্ষ্যের অভীষ্টকে পূরণ করার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত দৌড়ে চলেছি। শুধুমাত্র যে গ্রাসাচ্ছাদনের জন্য যে আমরা দৌড়ে চলেছি তা কিন্তু নয়। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আরো সুপ্রতিষ্ঠিত, আরো ভালোভাবে থাকতে এবং আমাদের পরিবারকে আরো ভালো রাখতে এবং তাদের উন্নতি সাধনের চেষ্টায় এটাই কিন্তু আমাদের সবসময় করে থাকি। এবং জ্যোতিষও কিন্তু এই পথেই আপনাকে সেই প্রপার গাইডলাইনটা কিন্তু দেয়। তার কারণ দেখবেন, আমরা জীবনে যখনই এগিয়ে চলেছি সবসময় এগোনোর সঙ্গে সঙ্গে সবসময় আমাদের যতটা পরিমাণ, কেউ দেখবেন জীবনে অনেকটা বেশি পরিমাণে সফল, আবার কেউ দেখবেন অনেকটা পরিশ্রম করার পরেও তার কিন্তু সফলতার যে জায়গাটা কিন্তু খুঁজে পাচ্ছে না। সেই কারণটায় যা কিন্তু অধ্যাবসায়, তার মধ্যে কঠিন অধ্যাবসায় রয়েছে, কিন্তু সেই কঠিন অধ্যাবসায় থাকা সত্ত্বেও সে আলটিমেট কিন্তু সেটা অ্যাচিভ করতে পারছে না।
যেটা আমি আমার আগের অনুষ্ঠানে দিয়ে শুরু করেছিলাম যে গ্রহের ফেরে মানুষ ঘোরে, অর্থাৎ প্রতিটা আমাদের জন্মছকের গ্রহগত অবস্থান, তার ডিগ্রিগত অবস্থান এবং নক্ষত্রের অবস্থান এর ওপরে দাঁড়িয়ে কিন্তু তার সার্বিকভাবে দেখবেন কিন্তু আপনাদের ফললাভ হয়। দেখবেন সিম্পলি দেখবেন আপনি হয়তো আপনার প্র্যাকটিক্যাল ব্যক্তিগত জীবনে দেখবেন আপনি যখন এক্সামিনেশন দিয়েছিলেন তা আপনার দেখে আপনি হয়তো খুব সুন্দর পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনার যা রেজাল্ট হয়েছে আপনার উপর ডিপেন্ড করে যারা চলেছে তারা কিন্তু দেখবেন অনেক সময় অনেক বেশি পেয়ে গিয়েছে। এটা কেন হয়? তারা তো আপনার উপর নির্ভর করে করেছে, কিন্তু তা সত্ত্বেও এই ব্যতিক্রম। তার কারণ সেই সময়ে যে দশা অন্তর্দশা এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মগত যে ছক, সেই জন্মগত ছকের যে বিভিন্ন গ্রহগত অবস্থান এবং সেই সময় যে গোচর পিরিয়ড। আবার অনেক সময় দেখবেন অনেক ক্ষেত্রে যে এমন কিছু এক্সপেকটেশন আপনি করছেন না, কিন্তু সেই ফল লাভ কিন্তু আপনি করতে পারছেন। একটু লাইনে থাকবেন যে এই যে কারণটা, এই কারণটাই হচ্ছে কিন্তু আমাদের এই জন্মছক। এবং এই জন্মছককে যদি সঠিকভাবে আমরা প্ল্যানিং করে এগোতে পারি তাহলে জ্যোতিষ কিন্তু আপনাদের সেই হাত ধরে সেই জায়গাটাকে সঠিকভাবে সেই পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং জ্যোতিষ এবং তন্ত্র এই দুয়ের সংমিশ্রণ যখন একসঙ্গে ঘটবে তখন কিন্তু সফলতার আপনাকে দৌড়তে হবে, আপনাকে সফলতার পেছনে খুঁজতে হবে না, সফলতা আপনাকে খুঁজে নেবে। তার কারণ জ্যোতিষ দেবে একটা সঠিক ব্যাখ্যা, একটা প্রপার প্রেডিকশন, এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষীয় যে পদ্ধতি এবং তান্ত্রমত যে পদ্ধতি উভয় মাধ্যমে হবে আপনার সেই সমাধান বা রেমিডিজ। এবং এই রেমিডিজই হচ্ছে একমাত্র সূত্র যা কিন্তু আপনাকে সমস্যারও যেমন সমাধান দেবে, আপনার সফলতার 100% সফলতাকে কিন্তু সে অর্জন করিয়ে দেবে। দেখুন, অলিক কল্পনায় আমরা বাঁচবো না, যা হতে পারে না, যা জন্মছকে রয়েছে সেখান থেকে হচ্ছে না, সেই কানেক্টিভিটি নিয়ে আমরা এগিয়ে যাব, সেগুলোকে আমরা আমাদের জীবনে যাতে 100% হয় সেই দিকটাকে আমরা লক্ষ্য রাখতে হবে। এবং তার জন্য আমাদেরকে একটা প্রপার স্টেপ বাই স্টেপ প্ল্যানিং করে এগোতে হবে। আমরা হঠাৎ করে যদি কোনো লাফিয়ে হঠাৎ করে এগিয়ে যেতে যাই তাহলে কিন্তু হবে না। তার জন্য প্রপার প্ল্যানিং এর দরকার, প্রপার এক্সিকিউশনের দরকার আছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা সঠিক ব্যাখ্যা, সঠিক বিচার, সেই অনুযায়ী আপনাকে প্রপার যদি আপনি প্ল্যানিং করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আপনি উন্নতি করতে পারবেন। দেখবেন ফিনান্সিয়াল প্ল্যানের ক্ষেত্রে আপনি যদি ধীরে ধীরে ফিনান্সিয়াল প্ল্যান করেন, যতটা সময় এগায় সেক্ষেত্রে দেখবেন আপনি কিন্তু তার ফ্লারিশমেন্টটা অনেক বেশি আপনি সেটা বুঝতে পারেন। সেই জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার, প্রপার এক্সিকিউশন দরকার, এবং তার সঙ্গে সঙ্গে প্রপার অ্যানালিসিস, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই জ্যোতিষ এবং তন্ত্রের উভয় সংমিশ্রণের ফলে তার যে অবশ্যই রেমেডির দরকার। আমরা আমাদের প্রথম কলারকে নিয়ে আজকে আলোচনা ফিরবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বীরভূম জেলা বোলপুর থেকে বলছিলাম স্যার। বীরভূমের বোলপুর থেকে। আপনার নাম? আমার নাম হচ্ছে শুভদীপ নায়ক। শুভজিৎ মাইতি? না, শুভদীপ নায়ক। শুভদীপ নায়ক। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে যাবো। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 12/3/1991। 12/3/1991। জন্ম সময়? আমার সময় সকাল 8:10। সকাল 8:10 AM, 8:10 AM। জন্মস্থান? জন্মস্থান বোলপুর। কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ? হ্যাঁ, দেখছি অনেকদিন ধরে। কেমন লাগে? ভালো লাগে। কতদিন ধরে চেষ্টা করে লাইন পেয়েছেন? লাইন আগে চেষ্টা করেছিলাম, আজ পাইনি, আজই পেলাম। এই ইউটিউবে দেখি, আমরা টেলিগ্রাম দেখি, ভালো লাগে। 1991 সালে জন্ম, মোটামুটি বলা যায় যে 33 বছর বয়স। লগ্ন পাওয়া গেছে এখানে অশ্বিনী নক্ষত্রে, এবং অর্থাৎ মেষ লগ্ন, এবং এখানে রাশি পাওয়া গেছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এবং চন্দ্র আসলে উত্তরাষাঢ়া নক্ষত্রে রয়েছে এখানে মকর রাশি, শনির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। ঠিক একই রকম ভাবে দ্বাদশপতি চতুর্থ স্থানে গিয়ে তুঙ্গস্থ হয়ে কেতু দ্বারা পীড়িত হয়ে বসে রয়েছে। অর্থাৎ বাড়িতে একটা বাস্তু দোষ কিন্তু দেখা যাচ্ছে, লগ্নপতি দ্বিতীয় এবং দ্বিতীয় স্থানে মঙ্গল, যা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গাটার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে। এবং এই জন্মছক অনুযায়ী সমস্ত গ্রহই কিন্তু মোটামুটি ভাবে রাহু আর কেতুর ঘেরাটোপের মধ্যে পড়ে গিয়েছে, অর্থাৎ এখানে একটা মাঙ্গলিক দোষ তৈরি করেছে। এবং এই মাঙ্গলিক দোষ থাকার ফলে এবং এখানে যে ষষ্ঠপতি সে দ্বাদশস্থ হয়েছে শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায়, সপ্তমপতির সঙ্গে যুক্ত অবস্থায় দ্বাদশস্থ হয়ে সেখানে নিচস্থ হয়ে গিয়েছে বুধ। ফলে ব্যক্তিগত জীবনে একটা উঠা পড়ার মধ্যে দিয়ে, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু যাবে। যে কোনো কাজ খুব দ্রুততার সঙ্গে করতে চান, কিন্তু বারবার সেক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হয়।
এবং ব্যক্তিগত জীবনটাতে একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে কিন্তু সময়টা চলছে এবং কোনোভাবেই বিশেষ কিছু ক্ষেত্রে এমন একটা সময় তৈরি হয় যে সবসময় সবকিছুতেই বাধা বাধা বাধা, সব কাজেতেই লেট লেট লেট, এরম ধরনের ঘটনা ঘটতে থাকে। বিশেষ করে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা, এবং ডিসিশন নেওয়ার পরেও সেটা নিয়ে একটা ইম্পালশন সবসময় নিজের মধ্যে থেকে যায়, যে সিদ্ধান্ত নিলাম সেটা সঠিক হলো তো, এবং পরবর্তীকালে গিয়ে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সেই সিদ্ধান্তটা হয় দ্রুত এত তাড়াতাড়ি করতে চায় যে তার ফলে ডিসিশনটা ভুল হয়ে যায়। এবং এখানে যা পাওয়া যাচ্ছে প্রচন্ড পরিমাণে ভাবাবেগে জীবনটা চলে, অন্যের জন্য অনেকটা করে কিন্তু সেই অনুযায়ী অবশ্যই রিটার্ন কিন্তু পাওয়া যায় না। বিশেষত ফাইন্যান্সিয়াল এবং ব্যক্তিগত এবং কর্মক্ষেত্র অনুযায়ী কিন্তু একটা যতটা স্টেবিলিটি দরকার সেই স্টেবিলিটিটা কিন্তু আসছে না। বিগত লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে কিন্তু সময়টা আরেকটু খারাপ চলছে, এবং বিশেষত বর্তমান যে সময়টা সেই সময়টা কিন্তু অবশ্যই একটা শনির 7.5 পিরিয়ড চলছে, ফলে শারীরিক জায়গাটাও কিন্তু, শারীরিক এবং মানসিক দুটো জায়গায় কিন্তু একটা প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু চলছে। একটু শেয়ার করবেন। আপনার এখানে মূলত প্রশ্ন কেরিয়ার ওরিয়েন্টেড এবং ব্যক্তিগত জীবন নিয়েই তো? হ্যাঁ, কেরিয়ারটা ওই বৈবাহিক জীবনটা, বিয়েটা অনেক বয়স হলো তো হয়নি। দেখুন, আমি আগেই বললাম যে আপনার এখানে মূলত জায়গাটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে ফাইন্যান্সিয়াল রিলেটেড অর্থাৎ কর্মক্ষেত্র নিয়ে, এবং কর্মক্ষেত্রতেও আপনি কিন্তু খুব একটা স্যাটিসফাইড নন। এবং এই জন্মছক অনুযায়ী যা পাওয়া যাচ্ছে যে লেট ম্যারেজের যোগ আছে, এবং এখানে বুধ যেহেতু সপ্তমপতি এখানে নিজস্ব গ্রহ দ্বারা যুক্ত অবস্থা বসে রয়েছে, ফলে এই জায়গাটা এবং ষষ্ঠপতির সঙ্গে যুক্ত অবস্থা বসে রয়েছে, এই জায়গাটা হচ্ছে একটা প্রবলেম, এবং এই প্রবলেমটাকেই কিন্তু আপনাকে সলিউশন করতে হবে। এই প্রবলেমটা যদি পার্টিকুলার সলিউশন করতে পারা যায় তাহলে কিন্তু 2025 সালের জুলাই মাসের পর থেকে কিন্তু অবশ্যই একটা যোগ তৈরি হবে বিবাহের। যখন বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবে সেই সময়ের পর থেকে অবশ্যই একটা কিন্তু বৈবাহিক যোগ কিন্তু তৈরি হবে। কিন্তু অবশ্যই এই নিচস্থ বুধ এবং সে শুক্রযুক্ত অবস্থায় এই জায়গাটাকে রেকটিফাই করতে হবে, এবং সপ্তম স্থানটাও কিন্তু একটু পীড়িত অবস্থা বসে রয়েছে। এবং আমি আমার অ্যানালিসিসে সবসময়ই বলি যে বিশেষত ব্যক্তিগত জীবন এবং বৈবাহিক জীবনের জন্য আলটিমেট আনসার দেয় কিন্তু D9 চার্ট, এবং D9 চার্টে কিন্তু যদি দেখা যায় সেখানকার সপ্তমপতিও কিন্তু একটু পীড়িত অবস্থা বসে রয়েছে, ফলে অনেক সময় সম্বন্ধ আসলেও সেই সম্বন্ধটা কিন্তু প্রপার কিন্তু সেখান থেকে সাকসেসের জায়গাটা আসে না। একটু শেয়ার করবেন। একদম ঠিকই বলছিলাম, আমি একটা কাজের সঙ্গে যুক্ত আছি বুঝলেন, কিন্তু সেই কাজটা বহুদিন ধরে মাইনে পাচ্ছি না, দেখুন, আমি আপনাকে আগেই বললাম আপনি কিছু এবার আগে যা ঢুকেছে তাদের মাইনে লাগিয়ে দিচ্ছে, আমার মাইনে পরে দিচ্ছে, সেই কাজটা আমার করতে একদম ইচ্ছা করছে না। ওই যে আপনাকে আমি আগেই বললাম কিছু হবে, ভবিষ্যৎ আছে না, আমি অন্য কাজে ঢুকবো। অবশ্যই ভবিষ্যৎ আছে, অবশ্যই ভবিষ্যৎ আছে, কিন্তু যে জায়গাটা বললাম এই জায়গাটাকে রেকটিফিকেশন না করলে আগামী সময়ে যে সমস্যা চলছে সেই সমস্যাই চলবে, এবং কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন আসবে না। বিশেষত যেহেতু কর্মকারক গ্রহ এখানে পীড়িত অবস্থা বসে রয়েছে এবং চতুর্থ স্থানটাও এখানে ডিস্টার্ব হয়ে বসে রয়েছে। আমি একটা জ্যোতিষ থেকে আমাকে একটা জ্যোতিষ থেকে আমি দেখি ওই আমরা তোর রক্ত টাইপের একটা মেরুন টাইপের কি একটা প্রবাল দিয়েছে, আর আমরা হলুদ টাইপের কি একটা প্রবাল দিয়েছে। হ্যাঁ, কিন্তু তাতেও তো কোনো কাজ হচ্ছে না। আমি জ্যোতিষের নামটা বলছি, কারোর নাম বলার এখানে প্রয়োজন নেই, এই অনুষ্ঠানে কারোর নাম বলার প্রয়োজন নেই। আপনি কোথাও গিয়েছেন কিন্তু সেখান থেকে আপনি ফল পাননি, সেই কারণের জন্যই আজকে ফল এসছে। এবং আপনার প্রবলেমের যে প্রবলেমটাকে আইডেন্টিক্যালি বলা হলো, এই প্রবলেমগুলি কি উনি বলেছিলেন? বলেছিলেন, কিন্তু অনেকটাই বলেছিলেন, কিন্তু আমি যা পয়েন্ট ধরে বললাম এবং যে জায়গাটা ধরে বললাম সেই রকম কি বলেছিলেন? উনি বলেছিলেন যে চাকরি হবে। এক্সাক্ট আনসার দিন। আমি যে জায়গাগুলো পয়েন্ট করে করে বললাম কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, আপনি জিজ্ঞেস করার আগেই আপনার কাছে পুরো উত্তরটা ছিল, সেরকম কি উনি আপনাকে বিশ্লেষণ করে বলেছিলেন? না, সেরকম কোনো কিছু বলেনি। এবং কেন হয়েছে এটাই হচ্ছে আপনাকে আমার প্রতিটা অনুষ্ঠানে বারবার ধরে বলি যে কোন রেমিডিস করার আগে আপনারা জানুন যে কেন করছেন, কিসের জন্য করছেন। আমরা যখন কোনো ওষুধ খাই তার জন্য তো আমরা আগে সেটার জন্য, আজকাল তো আমাদের হাতে ফোন পর্যন্ত এসে গিয়েছে, তো সেখানে গুগলে ঢুকলেই আমরা যখন ওষুধ পেলে সঙ্গে সঙ্গে টাইপ করে দেখি কিসের জন্য ওষুধ। সেরকমই আপনার জীবনটাকে সঠিকভাবে, আপনার সঠিক ভাগ্যটাকে সঠিক নির্ধারণ করবার জন্য যে রেমিডিস করছেন সেটা কেন করছেন, কোন গ্রহের জন্য করছেন, কি কার্যের জন্য করছেন, সেটাকে জানবেন না, সেটাকে জানার চেষ্টা করেছিলেন? বলেননি, আমি কথা শুনে গেলাম। এটাই হচ্ছে আপনাদের প্রবলেম, যে এই জায়গাটাকে, যেটা আমি প্রতিটা অনুষ্ঠানে বলি,
আপনাকে যে জায়গাটাকে ধরে বললাম এই জায়গাটাকে রেকটিফাই করুন এবং প্রতি সপ্তাহে শুক্রবার মহাদেবকে পূজা করুন এবং একটা সুগন্ধি ধূপ দান করুন এবং প্রতি সপ্তাহের বুধবার সবুজ আবির মাতৃ মন্দিরে দান করা প্রথম শুরু করুন। এটা আগামী 30 দিন করুন। তারপর ভালো কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে যে জায়গাটাকে বলে দিলাম সেই আইডেন্টিক্যাল জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে এখান থেকে সেই জায়গাটা অবশ্যই এখান থেকে বেরিয়ে আসবে। দেখুন, শুধুমাত্র একটা গ্রহরত্ন পড়ে ফেললেই যে সেখান থেকে রেজাল্ট পাওয়া যায় না, তার কিন্তু আবার একটা প্রমাণ কিন্তু এখানে পাওয়া গেল। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, এখানে এই যে জন্মশক্তি পাওয়া গেল, এখানে কর্মকারক গ্রহটা কিন্তু খুব পীড়িত অবস্থা বসে রয়েছে। দেখুন, সবসময় যে আমাদের যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে দশম ভাবকে পাওয়ার করে দিলেই সেখান থেকে আমরা যে আলটিমেট রেজাল্ট পেয়ে যাব, সপ্তম ভাবকে পাওয়ার করে দিলেই আমরা বিবাহ হয়ে যাবে, এরম কিন্তু না। অ্যাকচুয়ালি কোন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, কোন গ্রহ দ্বারা পীড়িত এবং কোন গ্রহ একে নিয়ন্ত্রণ করছে, সে কোন কোন হাউসকে রিলেট করে বসে আছে, তার নবাংশ এবং দশমাংশে তার পজিশন কি, বর্তমানে কোন দশা পিরিয়ড চলছে, সেই দশা পিরিয়ড কোন কোন হাউসকে রিলেট করছে, অনেক কিছু দেখার ফ্যাক্টর থাকে। তবেই সেখান থেকে অবশ্যই রেকটিফিকেশন হয়। তার কারণ একটা রেকটিফিকেশন আপনার জীবনকে সম্পূর্ণরূপে কিন্তু ঘুরিয়ে দিতে পারে এবং আপনার জীবনে আমূল পরিবর্তন করতে পারে। যেটা আমি আমার অনুষ্ঠানে প্রতিটা অনুষ্ঠানে বারবার ধরে আপনাদেরকে বলি যে নিজেদেরকে সজাগ হতে হবে যে কেন, কিসের জন্য। এই যে আমি আমার অনুষ্ঠানে প্রতিটা অনুষ্ঠানেই দেখবেন, তার জন্য আমি অনেক সমালোচিতও হই। দেখবেন যে আমি আমার প্রতিটা অনুষ্ঠানেই যে আপনাদের গ্রহর অনুযায়ী বলার চেষ্টা করি যে গ্রহগত অবস্থান, এর জন্য আমার প্রচুর সমালোচনা হয়। ডাজন্ট ম্যাটার ফর মাইসেলফ, তার জন্য আমি একটুও বদার নই। কিন্তু তার জন্য এই যে করি, তার জন্য আপনারা যাতে আপনারা বুঝে উঠতে পারেন, আপনাদের মধ্যে যাতে এম্পাওয়ারমেন্টটা হয়, আপনারা যাতে সেটা বুঝে সেটা সঠিকভাবে জীবনে ব্যবহার করতে পারেন, এই জায়গাটাকে বোঝানোটাই হচ্ছে আমার প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য, যাতে আপনারা অ্যাওয়্যার হন। যখন আপনারা ঘুরে এসে বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসে বলেন যে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন, যেমন একটা আপনারা নিজেরা এখান থেকে দেখলেন যে একটা রেমিডিজ হয়েছে কিন্তু সেখান থেকে তার ফললাভ হয়নি, যেহেতু লগ্নপতিকে পাওয়ার করে দিলাম তার মানে সেখান থেকে সব ভালো হয়ে যাবে, তা কিন্তু নয়। সেই জন্য এটা জন্য অনেক ফ্যাক্টরসের জায়গা থাকে, সেই ফ্যাক্টরস গুলোকে দেখলে তবেই আমরা সেখান থেকে তার সঠিক রেমেডি করতে পারি। আর সঠিক যখন হবে, যেটা আমি আমার অনুষ্ঠানে বারবার বলি, সঠিক রেমেডি হলে তবেই সেখান থেকে সফলতা, নাহলে আপনি হাজার লক্ষ কোটি টাকা খরচ করুন, আপনাকে প্রবলেমের মধ্যেই চলতে হবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি যাদবপুর থেকে কথা বলছি। ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম সৌমাল্য দে, 16 অক্টোবর 2007। 16 অক্টোবর 2007, সন্ধ্যে 7:30 তমলুক। সন্ধ্যাবেলা 7:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তমলুক। জন্মস্থান? তমলুক। তমলুক মানে মিদনাপুর। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আমি 3 মাস হলো দেখছি। অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমি ফলো করি আপনার অনুষ্ঠান। বিভিন্ন যেগুলো বলেন উপাচারগুলো, সেগুলো ফলো করি। ফলো করে কোনো উপকার পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পজিটিভ রেজাল্ট পেয়েছি। তাহলে আজকে দেখা যায় আপনার ছেলের জন্য এখানে কি পাওয়া যায়। এখানে লগ্ন পাওয়া গেছে কৃত্তিকা নক্ষত্রে এবং এখানে লগ্ন পাওয়া গেছে বৃষ লগ্ন এবং এখানে চন্দ্র পাওয়া গেছে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে। ছেলে যথেষ্ট পরিমাণে রেসপন্সিবল, যে কোনো দায়িত্বপূর্ণ কাজে দিলে সেটা কিন্তু করতে পারে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রের মধ্যে একটা সবসময় স্টেবিলিটির ক্ষেত্রে একটা সমস্যা এবং লগ্নের দ্বিতীয় স্থানে এখানে দ্বাদশপতি মঙ্গল কিন্তু এখানে বসে রয়েছে। ফলে ফাইন্যান্সিয়াল রিলেটেড এরিয়াটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সবসময় থাকবে এবং সব খুব তাড়াতাড়ি মাথা গরম হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং লগ্নের চতুর্থ স্থানে এখানে শুক্র, শনি এবং কেতুযুক্ত অবস্থা বসে রয়েছে, অর্থাৎ ওর মধ্যে সবকিছু কাজের ক্ষেত্রে একটা ডিলে একটা কিন্তু ওর মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রবণতা ওর মধ্যে কিন্তু তৈরি হয়। এবং এখানে লগ্ন যেহেতু কেতু দ্বারা পীড়িত অবস্থা বসে রয়েছে, ফলে জীবনের যে যতটা পরিমাণ চেষ্টা করে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়ে গিয়েছে। এবং এখানে জন্মছক অনুযায়ী এখানে খুব একটা ভালো যোগ পাওয়া গেছে, এখানে বৃহস্পতি চন্দ্রযুক্ত অবস্থা বসে রয়েছে এবং রাহু কিন্তু এখানে অবশ্যই কুম্ভ রাশিতে রয়েছে। রাহু কুম্ভ রাশিতে খুব এফেক্টিভ ফল দেয় এবং বিশেষত ওর ক্ষেত্রে বলবো, যদি কম্পিউটার রিলেটেড ওরিয়েন্টেড কোনো পড়াশোনা নিয়ে যুক্ত হয় এবং বাইরে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্লারিশমেন্টের কিন্তু জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে। কিন্তু এখানে যা পাওয়া যাচ্ছে সেখানে
ব্যক্তিগত ক্ষেত্রে এবং পড়াশোনার জায়গাটা একটু আধটু ডিস্টারবেন্সেস এর মধ্যে দিয়ে গেলেও আস্তে আস্তে করে কিন্তু উন্নতির জায়গা রয়েছে, কিন্তু যতটা চেষ্টা করবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসার জায়গাটা ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম কিন্তু রয়েছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ স্যার, একদমই ঠিক বলেছেন। বর্তমানে ক্লাস 10-এ পড়ছে, মানে নেক্সট ইয়ার মাধ্যমিক আছে, একদমই পড়াশোনার প্রতি মনোসংযোগ নেই এবং যতটা পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট আসে না। না, ও আসলে কিছুদিন আগে ছিল অন্য জায়গায়, তো আমরা ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি। মানে ও বাইরে ছিল, একদিন বাইরে ছিল না ক্লাস 4 থেকে, এখন ও বাড়িতে এসছে। তো সেই নিয়ে এখন রেজিস্ট্রেশন চেঞ্জ, মানে অনেক কিছু হ্যাম্পার হতে হচ্ছে। এবং একটা জিনিস লক্ষ্য করেন যদি, ওর মধ্যে মাঝে মাঝেই একটা খুব অ্যারোগেন্সি ভাবটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাই না? লেগে যায়, হ্যাঁ। এবং মাঝে মধ্যে টুকটাক কিন্তু একটু শরীর খারাপ, আজকে মাথা ব্যথা, আজকে পেটে ব্যথা, এরকম ধরনের প্রবলেম কিন্তু হয়। একদম একদম। এটার মূল কারণ হচ্ছে ওর যে জন্ম তারিখটা, তার যদি বেসিক আর ডেস্টিনিটাকে আমরা যদি কভার করি, সেখানে একটা 7-এর সংযোগ পাওয়া যায়। তো আমাদের এই নিউমোলজি অনুযায়ী 7-এর সংযোগ যখন পাওয়া যায়, তখন একটা কনসেন্ট্রেশন লেভেলের প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যেই এই শারীরিক জায়গাটা নিয়ে একটা কিন্তু প্রবলেম কিন্তু ফেস করতে থাকে। সুতরাং আপনার ছেলের ক্ষেত্রে বলবো যে প্রতি সপ্তাহে শনিবার দিন একটু নীল অপরাজিতা ফুল মা দক্ষিণাকালীকে প্রদান করুন। এই উপাচারটাকে রেগুলারলি ওকে করান এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে এই যে জায়গাটাকে বললাম যে পার্টিকুলার যে জায়গাটা লগ্নটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, এই জায়গাটাকে একটু ভালো করার সঙ্গে রেকটিফাই করিয়ে নিন, তাহলে কিন্তু ভবিষ্যৎটা অনেক ভালো। এবং এই জন্মছকে অনুযায়ী একটু যদি দূরে গিয়ে পড়াশোনা করতে পারে সেক্ষেত্রে, এবং কম্পিউটার ওরিয়েন্টেড এবং সায়েন্স রিলেটেড পড়াশোনা যদি করে ইন ফিউচার, সেখানে কিন্তু অবশ্যই সফলতার জায়গা রয়েছে। তা না হলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে। বর্তমান সময়টা একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছে, যেহেতু চন্দ্রের 4র্থ স্থানে শনি অবস্থান করছে। এই মুভমেন্টটা হয়ে গেলে খানিকটা মুভমেন্ট চেঞ্জ হবে, কিন্তু সেটার পরীক্ষার সময় কিন্তু অতিক্রম করে যাবে। সেই জন্য আগে থেকে যদি আমরা একটু প্রিকশন নিতে পারি, বিশেষ করে আমাদের সন্তানের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা আমাদের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু তারা তাদের জীবনে অতটা ফলো আপ করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার, বলছিলাম আমার এক কিস্ত তো মানে মেসোমশাই, উনি মানে ও দিয়েছিলেন একটা গোমেদ, একটা নীলা আর একটা পান্না। তো স্যার এটা পড়ে আছে, এটা কি সঠিক? এটার জন্য আরো অনেক অ্যানালিসিসের প্রয়োজন। আপনি ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন বা যোগাযোগ করুন, তাহলে দেখবেন সেখান থেকে অবশ্যই আরো আপনাকে গাইড করা যাবে। তবে এখানে বলবো যেখানে কিন্তু অবশ্যই পান্নাটা কিন্তু এখানে সঠিক রেমেডি নয়। দেখুন, আমরা যে আলোচনায় ছিলাম যে ফলহারিণীর দিনে আমরা কি করতে পারি, তাদের যারা বিশেষ করে আজকে যে আমাদের প্রথম কলার ছিলেন, তিনি যেমন ফাইন্যান্সিয়াল রিলেটেড প্রবলেমে ভুগছেন, সেরকমই আমাদের অন্যান্য যারা সমস্ত দর্শক রয়েছে তারা অনেক চেষ্টা করছেন, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে কোনোভাবেই ওভারকাম করে উঠতে পারছেন না। তো তাদের জন্য একটা বিশেষ মন্ত্র আমি বলবো। এই দিন অবশ্যই একটা লাল আসন সংগ্রহ করবেন, একটা লাল বসন পড়বেন। সন্ধ্যাবেলা অবশ্যই এই মহানিশীতে সন্ধ্যাবেলা 8টার পরে একটা উপবেশন করবেন দক্ষিণ দিকে, এবং দক্ষিণ দিকে মুখ করে একটি মন্ত্র পাঠ করছি। এই মন্ত্রটাকে রেগুলারলি পাঠ করবেন 108 বার প্রথম দিন, তারপর থেকে 28 বার করে। ওং নম পদ্মাবতী পদ্মাননে লক্ষ্মীদায়িনী বাঞ্চাভূত প্রেত বিন্দবাসিনী সর্বশত্রু সংহারিণী দুর্জন মোহিনী ঋদ্ধি সিদ্ধি বৃদ্ধি কুরুকুরু স্বাহা। যারা মিস করে গেলেন অবশ্যই ফেসবুক ইউটিউবে গিয়ে দেখে নেবেন, এখান থেকে নোট করে নেবেন ধীরে ধীরে, তাহলে এবং করতে সুবিধা হবে। যারা দীর্ঘদিন ধরে বিশেষত চাইছেন যে রোগ মুক্তির, এবং বহু চেষ্টা করেও কোনোভাবে বহু চিকিৎসা করার পরেও সেখান থেকে রিকভার করা হচ্ছে না, দেখুন আমি বলবো, আমার অ্যানালিসিসে আমি সবসময় বলবি যে মেডিকেশন অবশ্যই করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে মেডিকেশনের সঙ্গে সঙ্গে অবশ্যই কেন এই প্রবলেমটা হচ্ছে সেই জায়গাটাকেও অ্যানালিসিস করার প্রয়োজন রয়েছে। সেই জন্য যারা এরকম প্রবলেম ফেস করছেন তাদেরকে বলবো এই নিশিতে একটা সাদা অর্ঘ্য প্রদান করবেন। অল্প চাল, মিষ্টি এবং একটা সাদা ফল, সেটা জামরুলও হতে পারে, সেটা মাকে অর্পণ করবেন। দান করবেন না, অর্পণ করবেন। নিজের স্যাক্রিফাইসটাকে মায়ের কাছে জানিয়ে সম্পূর্ণরূপে অর্পণ করবেন। এটা যদি করতে পারেন তাহলে দীর্ঘদিনের যে কষ্ট, যারা রোগ ভোগ করছে তারাই একমাত্র জানে। সুতরাং সেখান থেকে কিছুটা হলে মুক্তি ঘটবে, এবং এই জায়গা থেকে যদি নিজেকে ইউটিলাইজ করতে পারেন অবশ্যই সেখানে জীবনে সফলতা পাবেন এবং নিজের সমস্যাগুলোকে প্রতিহত করে জীবনে এগিয়ে যেতে পারবেন। আজকের সময় তো একদম দাঁড়িয়ে গিয়েছে, একদম কড়া নাড়ছে। তো মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং জীবনে এগিয়ে চলুন, সফলতা পান এবং সফলতার সঠিক পথে এগিয়ে চলুন। যেটা সৌভাগ্য দর্পণের কথা, যে গোল অফ ডেস্টিনেশন, যেখানে আপনাদের অবশ্যই পৌঁছাতে হবে, সেই কথা এগিয়ে নিয়ে প্ল্যানিং করে অবশ্যই এগিয়ে চলুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই